আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী। বই এমনই একটা উপকরণ যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি, নৈতিকতা, আদর্শ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতা, সাহিত্য কিংবা সংস্কৃতি সব কিছুই রয়েছে একটি বইয়ের ভেতরে। আর একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্যে বই প্রয়োজন। প্রত্যেকের জীবনেই একঘেয়েমি আসে, আর সেই একঘেয়েমি থেকে মাঝে মধ্যে মানসিক বলুন কিংবা শারীরিক বলুন নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই মাঝে মধ্যে সেই জীবনের একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসা দরকার। আর তার জন্য সবথেকে ভালো উপকরণ কিন্তু বলতে পারেন বই। আর সেই বইকে ঘিরেই আমাদের সৃজনী অনুষ্ঠানের এই পর্ব সৃজন বার্তা, যেখানে আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিই। কিসের বার্তা ভাবছেন? না, আপনারা জানেন যদিও, তাও আরেকবার একটু মনে করিয়ে দেয়া। সেটা হচ্ছে কি বই বেরোলো, আর সেই বইয়ের মধ্যে কি এমন রয়েছে উপকরণ যার জন্য আপনি সে বইটা পড়বেন। আর তাই তো আজ সৃজন বার্তা অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব এমনই একটা বার্তা। আমার সঙ্গে ইতিমধ্যে আকাশবাণী আগরতলার স্টুডিওতে রয়েছেন যিনি, তিনি কবি খোকন সাহা। আজ তার মুখে শুনব তিনি কি বার্তা দিতে চান বইকে ঘিরে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে আজ কি বই নিয়ে আপনি আলোচনা করবেন। নমস্কার। প্রথমে আমি জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আকাশবাণী আগরতলা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে আমি ব্যক্তিগতভাবে যেহেতু কবিতা নিয়ে যাপন করি, লিখি এবং কবিতাকেই ভাবি যে জীবনের একটা প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে আমি ভাবলাম যে আমি কবিতার বই নিয়েই আজকে আমি আলোচনা করব। এর মধ্যে বিশেষ করে 2024 সালে বইমেলা থেকে অনেক বই কিনেছি। আমাকে সবচেয়ে বেশি যে আকৃষ্ট করেছে যে এই দুটি বই, একটা হলো জাফর সাদেকের একটি কবিতার বই, অনেক দিন আগে বেরিয়েছিল, নিহত রাত্রি দরজা। সেই বইটিকে নিয়ে কবি তমাল শেখর দে পাঠ ও পুনঃপাঠ নামে একটি সুন্দর কাজ করেছেন। আমরা নতুন করে জাফরকে আমরা আবার পেলাম তমালের মারফত। আমি এই বইটা নিয়ে একটু কথা বলতে চাই। আসলে জাফর সাদেক কবিতা পাঠকদের কাছে অনেক দিন থেকেই পরিচিত নাম। পরিচিত বলেই যে তিনি খুব জনপ্রিয় অথবা বহু পঠিত তা কিন্তু মনে হয় না। তা সত্ত্বেও কবি জাফর সাদেককে ত্রিপুরার কবিতা জগতে উপেক্ষা করতে পারেননি পাঠকেরা। ত্রিপুরার কবিতা পাঠক জানেন জাফর সাদেক একজন ব্যতিক্রমী কবি। আসলে ত্রিপুরার কবিতার ইতিহাস অনেক পুরনো। ত্রিপুরা রাজপরিবারের কবিতা চর্চা হতো। এই কবিতা চর্চার গতি এনে দিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমরা জানি সবাই। এই পরম্পরা বহন করে অনঙ্গমোহিনী দেবী, বিজন কৃষ্ণ চৌধুরী, কল্যাণবন্ত চক্রবর্তী থেকে পীযূষ রাউত পর্যন্ত যদি একই ভাবাবেগের ধারায় আমরা কবিতা রচিত হতে দেখেছি, তার মধ্যে শঙ্করপল্লবাদিত্য সময়ের সঙ্গে তাল মিলিয়েও মানুষের মনের গভীরে যে জটিল মনোবৈজ্ঞানিক বিকিরণ চলে সারাক্ষণ, সেই কঠিন পথে হেঁটে যান কবি। এই নতুন ভাবনার কবি তিনি। আর জাফর সাদেক 90-এর দশকে আরেকজন শঙ্করপল্লবের যোগ্য উত্তরসূরি। এই ব্যতিক্রমী কবিতা জাফর সাদেককে নতুন করে আবার আবিষ্কার করলো, বা আমাকে যেটা জারিত করেছে তমালের এই পাঠ ও পুনঃপাঠ বইটি, নিহত যাত্রী দরজা, জাফর সাদেকের নিয়ে তমাল নতুন করে একটা সৃষ্টি করেছেন। সেই হিসাবে ধর্মনগর থেকে এত দূরে থেকেও
জাফর সাদেককে নতুন করে যে চেনা, সেটা কবি তমাল করিয়েছেন। আসলে কোনো কবির কবিতা তখনই জনপ্রিয় হয় যখন এই কবির কবিতার মধ্যে আঞ্চলিকতা, ওই অঞ্চলের মাটি, ওই অঞ্চলের গাছগাছালি, পাখি এবং রাজ্যের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলি যখন একাত্ম হয়ে যায়। আর জাফর সাদেক সেই কাজটা করেছেন। জাফর সাদেক পাঠককে বারবার, বিশেষত প্রকাশভঙ্গিতে একটা অন্যরকম সুর কবিতার এনে দিয়েছেন। মাঝে মাঝে আমাদের ত্রিপুরার যে আঞ্চলিক ভাষা, সেই ভাষাকে কি সুন্দরভাবে জাফর সাদেক কবিতায় ব্যবহার করেছেন, তার একটা নমুনা আমি আপনাদেরকে বলি। কবি বলছেন, যখন খুশি যাইবেন ডাকবেন, ধাক্কা দিয়া দরজা খুলবেন, ঘরে কেউ থাকেন না, আগে থাকতেন অন্য কেউ, এখন আমি থাকি, ঘরের ভেতর ঘর থাকে। এই যে ঘরের ভেতর ঘর, আমাদের মানব দেহকে যদি ঘর ভাবি, তাহলে লৌকিক ঘরকে কিভাবে আমরা অস্বীকার করি? ঘর যদি হয় দেহের রূপক, তাহলে এই পৃথিবী, আমাদের মনোজগৎ এবং মহাপ্রাণ, এই উভয়ের সমন্বিত প্রবাহের দিকে তাকিয়ে কবিতার জগৎ আরেক জাগতিক ঘরের অনুসন্ধানের অরূপের সার্থক যাপন কবিতা এই পংক্তিতে দেখিয়েছেন। আমাদের রাজ্যের কবিদের কবিতায় কবিতার কথা নতুন প্রজন্মের কাছে আমাদেরই তুলে ধরতে হবে। তমাল শেখর দে এই কাজটি সাবলীলভাবে কবি জাফর সাদেকের কাব্যগ্রন্থ নিহত যাত্রী দরজা কাব্যগ্রন্থকে নতুন করে আবিষ্কার করেছেন। জাফর সাদেক আরেকটি কবিতা বলছেন, নীরের পাখি উড়ে গেছে, নষ্ট নীর ধুলোয় এখন, টেবিল উল্টে রাজার সামনে বেরিয়ে গেছে, কে যে কখন আপদ গেছে, সবাই ভাবে আসবে আসুক, আমি বলি যাক না সেও, বালুচরে ঘুমিয়ে পড়ুক। এই যে সময়ের চিরন্তন শূন্য স্মৃতির আত্মজীবনী, তা নতুন করে তমাল শেখর দে আমাদের পুনঃপাঠের সুযোগ করে দিয়েছেন। জাফর সাদেক খুব কম বয়সে আমাদের ইহলোক ত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু কবিকে মৃত্যু চেতনা বারবার ধরা দিয়েছে। কবি বলছেন, খোলা পৃথিবীকে কোথায় রেখে যাব, ঘর থেকে ঘরে মেঘ ডুবে থাকে, দুয়ার পেরিয়ে ধ্বংস হব। এই ধ্বংসের শূন্যতায় মিলে গেলে একজন কবির জীবন ধন্য। আজ 2024 সালেও আমরা জাফরকে মনে করছি, এবং কবি জাফর সাদেক একটি প্রান্তিক শহরে বসবাস করতেন, বিশালগড়ে। এবং বিশালগড়ে যেখানে জাফর সাদেকের বাড়ি, সেখানে কাছে আছে সিপাহীজলা এবং খোলা প্রান্তর। সেই খোলা প্রান্তরের যেই এবং সিপাহীজলার যেই অরণ্য, যেই একটা সৌন্দর্য, প্রতিটি কবিতার পরতে পরতে আমরা তা দেখতে পাই। আমি আরেকটি ছোট্ট কবিতা বলে আমি জাফর সাদেকের আলোচনা শেষ করছি। কবিতার নাম যখন খুশি যাইবেন ডাকবেন। একটা জায়গায় বলছেন, ব্যক্তিগত সময়সূরি 10 দিকেই এজেন্ট চায়, প্রদাহের তুলকালামে একটা দিক ভেলকি লাগায়, সময়ের শরীর থেকে খুলস খুল্লা রাখছি আমি। জাফর সাদেক বহু আগে টের পেয়েছেন। তিনি বলছেন, ব্যক্তিগত সময়সূরি 10 দিকই এজেন্ট চা, প্রদাহের তুলকালামে একটা দিক ভেলকি লাগায়। এই যে আমাদেরকে মানে একটা কিছু সময়ের জন্য ভেলকির মধ্যে আমাদের ফেলে দিয়েছে, এতে করে যে কত মানুষের নিঃস্ব হয়েছে, কবি অনেক আগে টের পেয়েছিলেন। সুতরাং আমি জাফর সাদেককে বলবো, একজন যুগ উপযোগী ত্রিপুরার মানে একজন 90 দশকে লিখেছিলেন, কিন্তু তিনি একজন, আমি বলবো যারা আমরা কবিতা লিখি তাদের কাছে জাফর সাদেক মানে একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে। ঠিক তাই। এবারে কি বই নিয়ে আলোচনা? আমি আরেকটা বই নিয়ে আলোচনা করতে চাই। 60 দশকের একজন শক্তিশালী কবি, আমিও 60 দশকেরই কবি হিসাবে নিজেকে দাবি করি। তো এর মধ্যে পঙ্কজ বণিক, এও বিশালগড়ের কবি।
পঙ্কজ ০ দশকের একজন শ্রেষ্ঠ কবি। পঙ্কজের কবিতার মধ্যে আমরা এরকমভাবে আঞ্চলিক বিষয়, বিশেষ করে আমাদের ত্রিপুরার মাটি, ত্রিপুরার ফুল ফল, পাখি, গাছ গাছালি এবং একটা নস্টালজিক কাজ করে প্রতিটি কবিতার। ওর অনেকগুলি বই বেরিয়েছে। এবার 2024 সালে একটি বই বেরিয়েছে, বইটির নাম গুমতি ও পাখিদের এপিটাফ। এই যে এপিটাফ যে শব্দটা আমাকে খুব টেনেছে। এপিটাফ বলতে আমরা বুঝি যে সমাধিস্থলে যে বিভিন্ন লেখাগুলি থাকে স্মৃতিসৌধভাবে, এটাকে এপিটাফ বলে। আর পঙ্কজ কবিতা বইয়ের নাম দিচ্ছেন গুমতি ও পাখিদের এপিটাফ। এই বইয়ের কয়েকটি কবিতা এবং আমি যেভাবে আমাকে জারিত করেছে আমি একটু আলোচনা করতে চাই। কবি পঙ্কজ বণিক বলছেন, পৌষের এমন শূন্য প্রান্তর অনির্বচনীয় মাঞ্জার শান পড়ে থাকে বিস্তৃত নাড়া ক্ষেত্রে, নেতিয়ে পড়ে ভোঁকাটটা ঘুড়ির মতো নত দিগন্ত সর্বনাশ, আমারও কি থাকতে নেই এই মোহপোষ। আসলে কি এত নস্টালজিক। নাড়া খেতে পড়ে আছে একটা মাঞ্জা দেওয়া শান দেওয়া একটা ঘুড়ির সুতা। সেখানে কবি কল্পনা করছেন একজন কবি তার জীবনের নিঃসঙ্গতার দলিল যখন কবিতায় আষ্টে পৃষ্ঠে প্রতি ঋতুর সংসর্গে এমন সব রহস্য ঘন অনুভব করে, তখন এমন পংক্তি লিখতে পারেন পঙ্কজ। পৌষ ঋতু যদি আমাদের মৃত ঘাসেদের মাঞ্জার ভোকাট্টা ঘুড়ির মতো নত দিগন্ত সর্বনাশে রূপক হয়, তাহলে মানুষের আয়ু এক খণ্ড প্রকাশ মাত্র। কবি লিখছেন, ব্রাহ্ম মুহূর্তের অনুতপ্ত মাঘ নক্ষত্রমণ্ডল নিঃস্ব উঠোনে চূর্ণ চালে এঁকে ফেলব আরও একবার অপ্রাপ্তির আলপনা। উপস্থিত সূর্য যত দূর এই অভাব পাঠ করে যাবে, তত দূর শুকিয়ে আসবে ভেজা আলপনা। এই জীবনে কষ্টকল্পিত গরম ভাতের ধোয়ার সঙ্গে আলপনা চালের গুরুর উজ্জ্বল হাসি ছড়িয়ে রাখে এই আমাদের খঞ্জ জীবনে। আমরা জানি পৌষ সংক্রান্তির দিন আপনার এই ঘরের উঠোনে, আমাদের বাড়ির উঠোনে আমরা আলপনা আঁকি। এই আলপনাকে কিভাবে কবি একটা কালোজয়ী সময়ের সঙ্গে তুলনা করছেন। আসলে মানব ইতিহাস অপ্রাপ্তির আলপনার রেখাপাত হয়, তাহলে নিঃস্ব উঠোন বেঁচে থাকার অক্ষরে ভেসে ওঠে এমন সব গহন কবিতা। সূর্যের আলো যখন তীব্রভাবে উঁকি দেয় উঠোনে, তখন আলপনার চালের গুরু উজ্জ্বল হাসি ছড়া জীবনের অপ্রাপ্তির অন্ধকারময় আত্মপ্রবহমানতার সমস্ত যাপনকে। এই কবিতা একমাত্র পঙ্কজই লিখতে পারে। যে কবি নিজের গ্রাম, বাড়ির উঠোন, পুকুর, মেঠুপথ এবং সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে অথচ শান্ত এক শূন্য হাহাকারকে চাক্ষুষ করে সময় ও সৃষ্টিকে বহন করতে পারে। সমুদ্র, আরেকটি কবিতা আমি একটু আলোচনা করি। সমুদ্র যদি নদীর প্রাপ্তি হয়, কবি পঙ্কজ সেই প্রাপ্তির লক্ষ্যে বেরিয়ে পড়েছে এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায়। কবি একটি কবিতা লিখছেন, একই বিস্মৃতির ষষ্ঠাঙ্গ সমর্পণ, পেছনে পড়ে আছে যে সকল পথ ক্ষত নিরঙ্কুশ, সেসব ভুলে যাব নিজস্ব কথার অরণ্য দেব ডুব। সারা জীবন কি একটি মানুষ এমনই সমুদ্র নির্মাণ করে? সমুদ্র নির্মাণের আশায় এই মানব জীবনে ডুবুরি হতে কতজন রাজি, শুধুমাত্র কবি ছাড়া। সমুদ্র প্রসঙ্গে আরেকটি কবিতায় পঙ্কজ লিখছেন, আমাদের সকলের জন্য এমন একটি উত্তাল সমুদ্র আপাত শান্ত আকাশ সীমানা নিয়ে বিস্তৃত হয়ে থাকে। সেই অপার সিন্ধুর সঙ্গে কারুর দেখা হয়, কারুর হয় না এই জীবন। এখানে সমস্ত মানব আকাঙ্ক্ষার নিষ্ফলতার ভারাক্রান্ত এক জীবনের উপাখ্যান। এই কবিতাটা আমি যেটা পড়ব এখন, এই কবিতা বইয়ের
নাম গুমতি ও পাখিদের এপিটাফ, অথচ কিন্তু প্রতিটি কবিতার মধ্যে কিন্তু নাম নেই, 1-2 করে আছে। এভাবে এখানে কবিতা আছে মোট 55টি। 55টি কবিতার মধ্যেই পঙ্কজ একটা নস্টালজিক এবং ঘুরের মধ্যে থাকা যে কবিতার মানে কবির যে যাপন তা মানে তুলে ধরেছেন। আমি অবাক হয়ে গেলাম পঙ্কজের এই কবিতাটায়। প্রতিটি শ্মশানে থাকে একটি দীর্ঘ অশ্বত, প্রতিটি গৃহে যেমন একটি বিনয়ী তুলসী, শ্মশান ও গৃহকে ঘিরে থাকে একটি নদী, সেই নদীকে আমরা প্রতিনিয়ত উপদ্রুত করে রাখি আবাহন ও বিসর্জনের এক দীর্ঘ পরম্পরা। আমরা যারা অন্তত একটা শ্মশান তো আমরা দেখি সবাই, বটতলা দিয়ে সামনে নদীর পাড়ে আছে, এবং প্রতিটি শ্মশানের নদীর পাড়েই বেশিরভাগ হয়। কিন্তু পঙ্কজের এই যে চিত্রকল্প, এই কাব্যগ্রন্থটির নাম গুমতি ও পাখিদের এপিটাফ, সত্যি এই নামকরণ এই কবিতায় এসেই সার্থক হয়েছে। এপিটাফ শব্দের সফল ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আর তুলসীতলা যদি বিনয়ী ও শ্মশান কেন নদীর আবহন ও বিসর্জনে মাতৃগর্ভ হবে না? আসলে কবি রবীন্দ্রনাথ পরিচয় কবিতা বলছিলেন যে এই হোক শেষ পরিচয়, আমি তোমাদেরই লোক। এই যে জার্নি, জীবনের যে জার্নি, সেই জার্নিটা কিন্তু শেষ হয়ে গিয়ে নদীর কাছাকাছি একটা শ্মশানে। কিন্তু সেই নদী আমাদের, আমরা যদি স্বর্গ বা এসব ভাবি, এই নদী সমুদ্র হয়ে আমাদের নিয়ে যাচ্ছেন একটা অন্য জগতের দিকে। এখানেই পঙ্কজ অনেকটা মানে সফল এই কবিতা বইয়ের মধ্যে। আর তবে এই কবিতা বইয়ের মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা হলো যে পঙ্কজ এই কাব্যগ্রন্থের মধ্যে একটা ঘুরলাগা মুহূর্ত ঠিকই যাপন করেছেন বা কবিতার স্তরে স্তরে রয়েছে। তবে আমি মনে করি শুধুমাত্র নস্টালজিক আর শুধুমাত্র এই প্রকৃতির সৌন্দর্য বা শূন্যতা তো আর মানুষের জীবন বা যাপন হতে পারে না। তার সঙ্গে একটু যদি সমসাময়িক যে বিভিন্ন যন্ত্রণা মানুষের বা এগুলি যদি কবিতাতে থাকে, তাহলে এই কবিতাটা আরও বেশি মানে পাঠকের কাছে সমাদৃত হয়। এই দুটো বই নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আপনার দ্বিতীয় বই যেটা ছিল সেটা হচ্ছে গোমতী ও পাখিদের এপিটাফ, যিনি লিখেছেন আমাদের রাজ্যের কবি। শ্রোতাবন্ধু, আমরা যারা কবিতায় যাপন করি, আমরা যারা আমাদের জীবনকে যাপন করার কথা ভাবি বইকে ঘিরে, বইকে নিয়ে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, সেটা বলবো যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ি, আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়ি, আমরা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা পড়ি, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে, আমাদের এই রাজ্যে, ছোট্ট রাজ্যে এমন অনেক কবি রয়েছে যাদের লেখা হয়তো আমরা সেই অর্থে পড়ি না বা যাদের নাম আমরা সেই অর্থে জানি না, কিন্তু তাদের এমন অনেক লেখা রয়েছে যে লেখাগুলো পড়লে হয়তো আপনিও শিহরিত হয়ে উঠবেন। একেবারে সময় শেষ স্যার, আর তো আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন বলে। নমস্কার। আর সেই সঙ্গে শ্রোতাবন্ধু, একটা কথাই বলবো যে শুনতে থাকুন আমাদের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী। আর আজ যে পর্বে ছিলাম সৃজনী অনুষ্ঠানের সৃজন বার্তা, কোন বইটা পড়বেন, কেন পড়বেন, কি রয়েছে সেই বইয়ের ভেতর, সেই বার্তাই আমরা পৌঁছে দিই। এবং আজ যিনি পৌঁছে দিয়েছেন আপনাদের কাছে সেই বার্তা, তিনি হলেন কবি খোকন সাহা। আজকের মতো আমাদের সৃজন বার্তা পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো আমি আপনাদের বন্ধু অঙ্কিতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হলো।